চলো দাঁড়াও পজিশন আগে হিরোকে হাওয়া দিচ্ছি। দেখছি সেটা। কোন নায়িকা করে এরকম? কোন নায়িকা করে? এই চুপ কর করিস না। তো প্যান্ডেমিকের সময় আমরা সবাই যে যার বাড়িতে বন্ধ, প্রচুর সিনেমা, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ তখন বেরোচ্ছে, দেখছি, রোজ দেখছি। তখনই ওই ইচ্ছাটা হলো যে এরকম একটা শর্ট ফিল্ম বা কিছু একটা মিডিয়াম নয়, শর্ট ফিল্মের মতোই। তখন ফোন করি একদিন সন্ধ্যাকে, সন্ধ্যা এরকম একটা ভাবছি যে একটা শর্ট ফিল্ম বানাবো। এক্কা যখন নিয়ে আমাদের কথাবার্তা শুরু হলো, আমরা বলেছিলাম যে আমরা একটুখানি পোয়েটিক রাখবো, সেটার জন্য ডায়লগের মধ্যে আমরা দেখতে পাই পোয়েটিজমটা আছে। এক্কার যে স্ক্রিপ্টটা, কমপ্লিট স্ক্রিপ্ট ছিল না প্রথমে। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সেন্সর স্ক্রিপ্ট। শারণ্যর সাথে যখন আমার প্রথম কথা হয় সেটা নিয়ে, শারণ্য যেহেতু ডিরেকশন দিয়েছে, সবাইকার ধারণা এটাই ছিল যে আমরা যেখানে এন্ড করব গল্পটা, সেখানে এমন একটা কিছু থাকবে দেখে যেটা বুঝতেই না পারে যে আমার এখানে শেষ হচ্ছে, কিন্তু এটা সত্যি করে হলো কিনা। অ্যাকশন করবে এই বাচ্চাটা সামনে দেখতে বাচ্চাটা সামনে দেখতে পাবে। হ্যাঁ, লেখাটা একটু এরকম ভাবে তুলবি। 85 টা রেডি রাখ। কোন ধরে নিবি? না চল রেডি। মোটামুটি এক সপ্তাহ পর সুমন্তদা আসে, এসে একটা স্ক্রিপ্ট মতো দেয়, বড় একটা সিনেমা করাইতে পারে এরকম একটা গল্প সুমন্তদা নিয়ে আসে। ওটাকে দেখা হয়, দেখে কোথা দিয়ে কি কাটাছেঁড়া করা যাবে বা একটু শর্ট কি করে করা যাবে, কমপ্রেস করা যাবে কি করে, বাড়তি জিনিসগুলো রেখে এইটুকু করা যাবে বা এইটুকু, এরকমভাবে একটা শর্ট কন্টেন্ট মতো একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়। সুমন্তদাকে আবার দেখাই যে দেখো তুমি যে এত বড় লিখেছিলে ওটাকে আমরা ছোট করেছি, ছোট করে আমরা এই পজিশনে এসেছি, তো এইটাকে কি তুমি অ্যাপ্রুভ করবে যে এটা নিয়ে আমরা সিনেমা বানাবো। প্রথমে লেখা হয়েছিল আরো অনেক বড় ছিল, কারণ ওর সাথে যখন আমি কথা বলি পরে সেই জায়গাগুলো একটু কাটছাট করা হয় ফর স্টোরি বেটারমেন্ট, আর কিছুই না, দিয়ে একটা কম্প্যাক্ট স্টোরি বানানো হয়। তারপর এক্কা পুরো আর কি এস্টাবলিশ হয়। আমার প্রথমে এই যে এক্কার ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টার থেকে প্রথমে জন্টি মানে সায়নের কথা মাথায় আসে। শারণ্য হঠাৎ করে একদিন ফোন করে যে আমরা একটা গল্প নিয়ে ভাবনা চিন্তা করছি, যে লিখেছে সেই রাইটার আমি চিনতাম না, পরে চিনেছি, মানে এক্কার থ্রুতেই চিনেছি সুমন্তদাকে। তো সুমন্তদা আসছে, তুই চলে আয়, বাকিরাও আসছে, এটা নিয়ে একটা বসা হোক, একটা কথাবার্তা হোক যে এরকম একটা প্রজেক্ট করা যেতে পারে কি না। তো খুব প্রাথমিক পর্যায়ে সেটা নিয়ে আমাদের একটা মিটিং হয় যে এই হচ্ছে গল্প। সেদিনকে সুমন্তদাই পুরোটা ন্যারেট করে শোনায় যে এইরকম গল্প, এবং গল্পটা শুনতে শুনতে যথেষ্টই বলতে পারি যে সেই গল্পের সাইকিটার মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম। তো সেইখান থেকে সেই দিনই আমার ওটার সাথে যুক্ত হয়ে যাওয়া, এবং এক প্রকার আমি নিজের থেকেই অ্যাপ্রোচ করেছিলাম ফার্স্ট যে আমি একার চরিত্রটা করতে চাই। তো তখন সুমন্তদা সেখানে ছিল, সুমন্তদা আমাকে বলে যে ঠিক আছে তাহলে তুই আমাকে একটা করে দেখা যে কীরকম আউটপুট তুই দিতে পারছিস চরিত্রটা নিয়ে, বা তুই কি ভাবছিস আমাকে বল। তো সেটা নিয়ে প্রত্যেকের সাথেই, তখন সেখানে শারণ্য ছিল, নিরোৎপল ছিল, আকাশ ছিল, প্রত্যেকের সাথেই একটা কনভারসেশন হয়, সুমন্তদার সাথেও হয়, একটা কনভারসেশন হয়, মিটিং মতন হয়। টিফিন তো লাগবেই রে ভাই। এখানে আছে কি স্যার টিফিন? একটা দিয়েছিল তো এইখানে চলে আও, একটুখানি কেটে চলে আও। আলো লাগবে যে নোটটা দিতে। তুই তো জানিস 68%। জন্টিকে দেখে আমার মনে হয়েছিল যে এক্কা ওই করতে পারবে, আর কেউ পারবে না, কেননা জন্টির কাজটা আমার মাথায় একদম ফাইনালাইজ ছিল। বাকিগুলো বলতে পারি আমি অডিশন হয়েছে, মোটামুটি ভাবে একটা আমার মাইন্ডে সবাইকে নিয়ে ভাবনা ছিল যে আমি কাকে কোথায় নেব। মেন ক্যারেক্টার আমাদের তখন শর্ট হয়ে যায় কি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই এক্কার যে চরিত্রটা বা কল্লোল সেন যে নাম, এই চরিত্রটা সায়নী করবে। এবার আসে বাকি তিনটে ক্যারেক্টার, আর তিনটে যে ক্যারেক্টার ছিল, নয়নদা মানে সুমন্ত মিশ্র আমাকে এসে হঠাৎ করে বললো যে ভাই একটা স্ক্রিপ্ট লিখেছি এক্কা বলে একটা। আমি জিজ্ঞেস করলাম কি স্ক্রিপ্টের ব্যাপারে কি আছে, বলছে এই আছে। আচ্ছা, তখনও এটা ডিসাইড হয়নি যে আমি বাচ্চা বলে ক্যারেক্টারটা করব। তারপর হঠাৎ করে একদিন আড্ডা মারতে মারতে বলছে যে বাচ্চার জন্য ফিটিং কাউকে পাওয়া যাচ্ছে না, তো তুই করবি। এবার আমার তার আগে কোনোদিনও এক্সপিরিয়েন্স ছিল না যে
অভিনয়টা কি জিনিস। এখন যদিও নাটক টাটক করি, জানি বিষয়টা অভিনয় কি, তখন তো কিছুই ছিল না। তো ঠিক আছে করব, কিন্তু সেটা থেকে একটা জিনিস হলো যে আমি আস্তে আস্তে এই অভিনয়, এই যে কালচারাল ফিল্ডটা, এটা এক্সপ্লোর করার একটা সুযোগ পেলাম। আর সেখান থেকেই আমি নাটক করতে শুরু করলাম। তারপর নাটক থেকে এখন তো রেগুলারিটি মেনটেন করি, চাকরি বাকরির পরেও নাটকটা একটা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, সেটা ছাড়া বাঁচাও যাবে না। তো সেখান দিয়ে দেখতে গেলে এক্কা হ্যাজ বিন দ্য স্টার্টিং অফ মাই জার্নি। ঠিক আছে, হয়ে গেছে। পায়রা আমাকে ফার্স্টে অডিশন দেয় আমার কাছে, সে চেষ্টা করে ডায়লগ বলে, তা আমার সেটা ভালো লাগে, আমি তখন তাকে ফাইনালাইজ করি। বিবির যে চরিত্রটা ছিল সেটার জন্য অনেক কটা অডিশন হয়েছিল, মোটামুটিভাবে আমরা মনে হয় 5 থেকে 6 জনের অডিশন নিয়েছিলাম, তারপরে গিয়ে বনি ফাইনালাইজ হয়। ফিমেল কাস্টার টাইমে আমাদের একটু সমস্যায় পড়তে হয়, কারণ বনিকে আমি তখনও চিনতাম না। বনিকে আমি আরো অনেক পরে চিনেছি। একটু ভাবনা চিন্তা হয় এই বিষয়টা নিয়ে যে ফিমেল কাস্ট কে হবে। নীলোৎপলের সাথে অনেক কথা হয়, ন্যান্দার সাথেও কথা হয় যে কি করা যেতে পারে। তো বনির কথা মনে হয় নীলোৎপল একবার বলেছিল। এক্কা পুরোটাই লকডাউনের সময় তৈরি হওয়া। সেই মুহূর্তে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাস্ট গ্র্যাজুয়েশন করছি ড্রামা নিয়ে। তো সেই সূত্রেই আলাপ সুমন্তদার সাথে থিয়েটারের স্বার্থে। তো সুমন্তদা হঠাৎই একদিন আমাকে ফোন করে জানায় এরকম একটা শর্ট ফিল্ম আছে। তো আমি কিছু ভাবনা চিন্তা গল্প না জিজ্ঞেস করেই বলি হ্যাঁ আমি আছি। তো আমাদের ডিরেক্টর শারণ্যদা, ওর বাড়িতে আমাকে ডাকা হয়, আমি যথারীতি যাই এবং মানে আচমকাই আমাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এটা করে দেখাও। তো আমি 2-3 মিনিটের মধ্যে স্ক্রিপ্টটা পড়ে রেডি হয়ে জাস্ট করি। তো তারপরেই মানে বুঝতে পারি ওটা আমার অডিশন ছিল, আমি সিলেক্ট হয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে তুই না না, এই যে আমার গলায় জ্বলছে, এর জন্য কি টিফিন পাবো? চলো চলো। বুঝলে না ক্যামেরা হলো জিতটা। ওকে 2 মিনিট আগে বলে চলে যেত। অ্যাকশন, তাড়াতাড়ি নড়ি। ভাই সরি মাইকেল ওই ক্যারেক্টারটা করবে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। আমি বলেছিলাম ন্যান্দাকে যে ন্যান্দা হয়ে তো গেল, কিন্তু লাস্ট ক্যারেক্টারটা কে করবে। ন্যান্দা বলেছিল কি ঠিক আছে দেখছি, ওটা ভাবছি, আমি আমার চেনা একজন আছে তো আমি তাকে বলতে পারি। হ্যাঁ অবভিয়াসলি বলো, তাহলে কাস্টিংটা ফাইনালাইজ হয়ে গেলে নেক্সট স্টেপ বলে আমরা এগোতে পারবো। জ্যাক বা জোকারের যে চরিত্রটা আমরা অনেককেই ভেবেছিলাম, বাট লাস্টে গিয়ে এমন কাউকে দরকার ছিল যে জাস্টিস করতে পারে, আর যে করেছে সে জাস্টিসও করেছে, কেননা তার মধ্যে সেই কমিক টাইমিংটা ছিল। মাইকেলের সাথে তার আগে 2 দিন কথা হয়েছিল, করবে কি করতে পারবে না, কেন চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা করছিল, প্লাস ও আরো আদার্স কাজ তখন করছিল। বাট যখন গিয়ে ফাইনালাইজ হয়, হি রিয়েলাইজড দ্যাট হি ক্যান ডু ইট, নট মি। বেসিক্যালি আমি অ্যাক্টর নই, আমার কাজ হচ্ছে মানে গান বাজনার দিকে আমি ছেলে আর কি, মানে লেখালেখি, লিরিক্স, কম্পোজিশন। মেনলি ইঙ্কিন আর্কেড প্রোডাকশনে যেখান থেকে এক্কা আর কি হয়েছে প্রডিউস, তারা অনেকেই আমার ছোটোবেলার বন্ধু বান্ধব, ঠিক আছে। সেখানে শারণ্য হোক, নীলোৎপল হোক, সায়ন হোক, সুমন্তদার সাথে অনেক পরে আলাপ। তো একদিন এরকমই কাজ বাজ নিয়েই কথাবার্তা হচ্ছে গান বাজনা সংক্রান্তে। তো হঠাৎ করে সুমন্তদা এসে আমাকে বললো যে একটা শর্ট ফিল্ম করছি, তো একটা কাস্টিং লাগবে, তোকে মানাবে, তুই এটা করতে পারলে ভালো হয়। আমি ভাবলাম যে ঠিক আছে, একটা আউট অফ দ্য বক্স চ্যালেঞ্জ ব্যাপার, কোনোদিন করিনি, ঠিক আছে, একটা ট্রাই করে দেখাই যেতে পারে। সেখান থেকেই আর কি এখানে এক্কার সাথে আমার যুক্ত হওয়া। রেডি অ্যাকশন। কাস্টিং আমরা মোটামুটি স্ক্রিপ্ট রাইটিং এর নেক্সট 1.5 মাস না 1 মাসের কাছাকাছির মধ্যে ফাইনাল করে নিয়েছি। এবার ভিজুয়াল গুলো নিয়ে আমি একটু বসলাম যে জিনিসটাকে কিরকম ভাবে পোর্ট্রে করা যায়, সেট কিরকম হবে বা কোন লোকেশনে শুট করব, সেই সব বিষয় নিয়ে আমরা প্ল্যানিং শুরু করি। যখন এক্কার স্ক্রিন প্লে লেখা শুরু হয় বা স্টোরি বোর্ড করা শুরু হয়, সে সাথে আমিও সরাসরিভাবে যুক্ত ছিলাম এবং আমি সারণ্য কনসাল্ট করে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে গেছিলাম যে তাহলে কি হতে পারে।
এবার এই ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে গিয়ে আইডিয়াটাকে কিভাবে কোথায় রূপান্তরিত করলে পুরো ব্যাপারটা কোথায় গিয়ে ল্যান্ডিং হলো, এইটা তো মূল ব্যাপার। এবং তার জন্যই এই প্ল্যানিংটা প্রয়োজন, যেটা আমরা এখন সব কাজের ক্ষেত্রেই যেটা আমরা করে থাকি, বা অ্যাকচুয়ালি ব্যাপারটাই হচ্ছে সব সিনেমার ক্ষেত্রেই যেটা হয়ে থাকে, যে স্ক্রিন প্লে, স্টোরি বোর্ড, সমস্ত কিছু, এবং তার সাথে প্ল্যানিং, প্লটিং, কোথায় কি হবে, কোনটা হতে পারে, কোনটা সম্ভব না, কোথায় গিয়ে আমরা আটকে যেতে পারি, এই জিনিসগুলো নিয়ে খুব একটা কড়াপোক্ত প্ল্যানিং, প্লটিং আমাদের দীর্ঘদিন চলে। ডিরেকশনের টাইমে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে সুমন্ত দাদা যে গল্পটা দিয়েছে সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে এইটা দেখে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পার্সপেক্টিভ তৈরি হয়। ঠিক 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 সেম পজিশন হাত রাখবি। এটা বলছি এই তো এইরকম ঠিক আছে, ওটা একটুখানি এটা জন্টি পজিশন নড়বি না, এ চুল নড়বি না। আমি বলি না একদম সব বন্ধ করে দিতে নিতে পারবি? হ্যাঁ, রেডি? এই দাঁড়া, হাসাস না যা। গোটা ব্যাপারটার জিস্টটাই হচ্ছে সেটা, যে একটা থ্রিলকে বিল্ড আপ করতে হবে। ক্যারেক্টারটা কে, ক্যারেক্টারটা কোথা থেকে এলো, কোথায় গেল, এই পুরো বিষয়টাই তো একটা ওপেন এন্ডিং এর মধ্যে দিয়ে দেখানো হয়েছে। যখন স্ক্রিন প্লে আমরা করছি, আমি আর জন্টি একসাথে বসে জিনিসটা রেডি করছি, স্টোরিটা এক একটা লাইন পড়ছি যে হ্যাঁ তাহলে এইখানে আমরা শুট করব, এই লোকেশনে শুট করব, আমি ঠিক এরকম ফ্রেম চাইছি, এইরকম এইখানে জিনিসটা থাকবে, এই পজিশনটা থাকবে, এই পজিশনটা থাকবে। তো এরকম প্রতিটা সিন, প্রতিটা শট জন্টি আঁকছে, কি আচ্ছা ঠিক আছে তুই তাহলে এরকম বলছিস, তো সেই অনুযায়ী আমরা প্রপার স্ক্রিন প্লেটা রেডি করি। এবার মজার ব্যাপারটা হলো এইখানে আমরা একটা প্ল্যান বি রেখেছিলাম। একটা শট আছে যেটা হচ্ছে সকালবেলার একটা শট আছে, যেটা একটা কোনো লোকেশনে একটা জল পড়ে রয়েছে, জলের রিফ্লেকশনে আমি পুরোটা দেখছি, সেই জলটা ব্রেক করে ক্যারেক্টার চলে গেছে। এবার এটার প্ল্যান বি আমরা রেখেছিলাম, কারণ পরিস্থিতি বোঝা যায়নি যে সিরিয়াসলি আমরা এরকম জল পাবো কি পাবো না, বা ওই যে জায়গাটায় আমরা করছি সেই জায়গাটায় ওরকম কোনো পজিশন আছে কি না যেখানে এরকম গর্ত থাকবে, যেখানে জল থাকবে, যেটাকে রিফ্লেকশনে আমি নেক্সট কম্পোজিশন দেখতে পারবো। লাকিলি আমরা ওটা পেয়ে গেছি। প্রতিটা জায়গা, প্রতিটা সিন বাই সিন যে জায়গাগুলো আমরা এঁকেছিলাম, যেরকমভাবে এঁকে স্টোরি বোর্ডিং করা হয়েছিল, এক্স্যাক্টলি সেম আমরা জিনিসগুলো পেয়েছি। সেই জন্য আমাদের শুটিংটায় যেটা সেটে আমরা যে ইম্প্রোভাইজ করতে হয়, যে অন স্পট কি আচ্ছা এখানে এটা হলো না, তাহলে এটা প্ল্যান বিতে যাবে, সেই জিনিসটা আমাদের করতে হয়নি। স্ক্রিপ্ট তৈরি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে স্ক্রিন প্লে তৈরি করা হয়, সেটার জন্য স্টোরি বোর্ডিং পুরোটাই শারণ্য এবং সায়ন করেছে। তো ওই টাইমে আমরাও ছিলাম ওইখানে, আমরাও অনেক কিছু ইনপুট দিয়েছি, যেখানে যে এইটা করলে এটা ভালো হয়, এইটা করলে এই সিনটা এটা বেটার লাগবে। এগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের শুটিং প্রসেস, যে শুটিং কবে থেকে চালু হবে এবং কোথায় হবে। হ্যাঁ, পিছলে বেটার লাগে। ওই যে ঘরটায় শুটিংটা হয়েছে সেইটা ভেঙে ফেলা হবে, কারণ ওই 15 দিন 20 দিনের একটা স্প্যান আমাদের পাওয়া গেছে, ওই একটা ঘর যেটাকে ভেঙে ফেলা হবে। তার মধ্যে যা হোক করে সেট টেট রেডি করে ওই বাদশার শটগুলো ওখানে নিয়ে নিতে হবে। পরবর্তীকালে একটা বিচার বিবেচনা করে আমাকে আবার সারণ্য ফোন করে বললো একমাত্র হতে পারে এক্কার যে শটগুলো রয়েছে সেগুলো যদি ওখানে আমরা নিয়ে নিতে পারি তাহলে হবে। তো বিশাল রিস্কের ব্যাপার, কারণ এক্কার শট বলতে গেলে প্রতিটা জায়গায় রয়েছে, তো এক জায়গায় করে মিটিয়ে নেওয়া মানে একটা বিশাল ব্যাপার। নিরোধ পর একদিন বললো কি শোন শুটিং স্টার্ট কর, ঠিক বেরিয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো স্টার্ট করা যাক। তো জন্টির যে পার্টটা ছিল সেই ঘরটা ফার্স্ট আমরা শ্যুট করি। জন্টির এই শ্যুটটা করার পর আমাদের গ্যাপ পড়ে যায় অনেকদিন। যারা করে তারা প্রত্যেকেই এটার সাথে রিলেট করতে পারবে যে ওই একটা চরিত্রকে নিজের ভেতরে দিনের পর দিন ধরে রাখা, এইটা খুব কঠিন হয়ে পড়ে। মাঝখানে যদি একটা ব্রেক পড়ে যায় বা অন্য বিষয় যদি মাথাটা চলে যায়, প্রত্যেকে তো সেই সময়
প্রপারলি সিনেমার লোক নয় বা সিনেমার সাথেই যে যুক্ত ছিল সেটা তো নয়, প্রত্যেকেই নিজস্ব কাজকর্ম সামলেছে, তার সাথে করেছে, ইনক্লুডিং আমি, আরও বাদ বাকি যারা আছে। সেইটা একটা মানে চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে পুরো জিনিসটার মধ্যেই তো আমরা 24 ঘন্টা থাকতে পারছি না, হয়তো 4 ঘন্টা থাকছি বা 3 ঘন্টা থাকছি, কিন্তু তারপর আমরা আবার 5 দিন পরে যদি শ্যুট করি তাহলে কিভাবে চরিত্রগুলোকে ধরে রাখা যাবে। বিষয়টা হচ্ছে যে এই লোকেশনটা বারবার করে আমাদের চেঞ্জ করতে হচ্ছে, কোনো স্থায়ী লোকেশন পাওয়া যাচ্ছে না, কারণ ওই স্ক্রিপ্টটা ডিমান্ড করছে যে 3টে আলাদা আলাদা লোকেশন, কিন্তু ওইখানে কোথাও গিয়ে ওই একটা 3টে লোকেশন পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সারণ্যই বুদ্ধিটা দিল যে এমনি একটা করা যায় না যে একটা লোকেশনকেই বারবার ভাবে রিপিট, সেটা খাটনি সাপেক্ষ কিন্তু করা যেতে পারে, কারণ আমাদের কাছে অর্থের অভাব। একটু বাদিক যাও। একটু ঘাটটা তো ঘাটটা তো হয় না ওটা হবে, করে দিচ্ছি। আমরা নেক্সট লোকেশনের জন্য আমরা খুঁজতে থাকি। একটা লোকেশন পাওয়া গেল, সেই লোকেশনটাকে ইউটিলাইজ করতে হবে, আমাদেরকে বিভিন্ন রূপে সাজিয়ে নিতে হবে, প্রপস দিতে হবে, প্রপস দিয়ে হেড্ডা করে ওটা সাজাতে হবে। সেট নিয়ে একটা দীর্ঘ দিনের খাটাখাটনি রিসার্চ করতে হয়েছিল, এবং অরিত্র যে এখানে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে, ওর আইডিয়াগুলোকে সিনেমার প্ল্যানিং প্লটিংয়ের সাথে যেভাবে মিলিয়ে যে জিনিসটাকে ফাইনালি দাঁড় করাতে পেরেছে সেটা সিনেমার জন্য হেল্পফুল ছিল। বিভিন্ন ঘরের টেবিল, যে ল্যাম্প শেডস বা আরও যে ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো আমি টোটাল কনফিউজ ছিলাম। তাকে হয়তো দেখে হয়তোকে বোঝালাম 3টে চরিত্র আছে, 3টে চরিত্র করতে হবে, 3টে রুম যেন মনে হয়। তো হয়তো বলে আমাকে যে 3টে রুম মনে হবে না, কিন্তু 3টে চরিত্র হয়ে যাবে, একটু ভাবতে দে, আমি জিনিসটা ভাবি। যাবো ওটা কোথায় রয়েছে? আচ্ছা একটা ক্লোজ আপ দেখি, ওই দিক থেকে ওই দিক, তখনই ওই দিকে তাকাবো। এসেছো? আমি রিফ্লেকশনে যেন ওকে দেখতে পাই। হ্যাঁ, রিফ্লেকশনে বুঝতে পারছো, দেখতে হবে আমাকে কেন? জন্টি একবার সপ্তাহ হয়তো তুই একটা জিনিস খেয়াল করেছিস, এটা একটা জিনিস দেখে এই সিজনে আর দুটো আমি কাজ করি করার পর বাবুসোনা আমাকে যে ভাই করে একটা দেখো বাবুসোনা এখান দিয়ে আজকে জলে ভাই বন্ধ করতে আরে বলা কি করে যায় একদিন একটা সেটকে বারবার ভেঙে চুরে নতুন ভাবে গড়তে হচ্ছিল। এইটাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছিল, কারণ একটা সেগমেন্টের শুট যদি আমরা করে থাকি 3 দিন বা 4 দিনে, তারপর কিন্তু আমাদের 1 সপ্তাহ 10 দিন মতো গ্যাপ নিতে হচ্ছিল, কারণ সেই টোটাল বিষয়টাকে ভাঙা, তারপর আবার একটা নতুন জিনিসকে তৈরি করা, সেই জিনিসটা প্রপার ঠিক হচ্ছে কিনা না হচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়, এতদিন সময় লাগার। শুট করার আগে আমাদের কিছু প্রিভিয়াস কাজ থাকে যেগুলো আমরা করতে ভুলে গেছিলাম। পরে অরিত্র এই জিনিসগুলো আমাকে ধরে দিয়েছে যে আমাদের রক্ত দরকার ছিল, তো অরিত্র একটা DIY করে একটা রক্ত বানিয়ে দেয়। স্ট্যাবিং করার জায়গাটা আমি একটু ভয়ই ছিলাম, কারণ এটা গোটা একটা ছুরি ছিল এত বড়, যেটা আমার পিঠে ঢোকানোর কথা ছিল, আর যে পাঞ্জাবির নিচে যে থার্মোকল দেওয়া ছিল, এবার থার্মোকলটা অত মোটা ছিল না যে স্ট্যাবিং করার পরে বেশ সুন্দর লাগবে, থার্মোকলটা সরু ছিল। আমি তার আগে সায়নকে বারবার বলছিলাম যে ভাই স্ট্যাবিংটা করার আগে ভাই একবার এমনি একটুখানি দেখে নে কেমন হয় করবি, ও বলে হয়ে যাবে কর না তুই কর না। করার সময় যখন ওই ডায়লগটা আসছে, শুধু ধুলো দিনগুলো অন্ধকার চিনে নিল বলে স্ট্যাপটা যেই করলো, মনে হয় সত্যি করে পিঠাটা কি যেন ঢুকলো, ওটা স্পন্টেনিয়াস ডিরেকশনে আমি পড়ে গেলাম। একটা চরিত্রর সাথে আরেকটা চরিত্রর আন্ডারস্ট্যান্ডিংটা এইটা কি বোঝা গেছে, তো সেইটা প্রত্যেকেই বলেছে, মানে সেখানে পজিটিভ রেসপন্স পাওয়া গেছে যে হ্যাঁ এইটা ভীষণভাবে ফিল করা যাচ্ছিল যে এই চরিত্রটার সাথে ওই চরিত্রটার কি সম্পর্ক হতে পারে, প্রত্যেকে কিভাবে জড়িত একজন আরেকজনের সাথে। কৃষ্ণেন্দুর পার্টটা আমরা একদিনেই মোটামুটি ডান করে দিই। সুমন্ত আমাকে বিশেষ কিছু কথা বলে, যেটা হচ্ছে এই যে চরিত্রটা, এই যে 3টে ক্যারেক্টারের খুন করা হচ্ছে, এই খুনগুলো 3 রকমের হবে। কিরকম হবে জিনিসটা, তো একটা সুমন্তদা বলে কি ফ্রন্ট স্ট্র্যাপ, একটা গলা কেটে দেওয়া, আর একটা ব্যাক স্ট্র্যাপ।
বিভিন্ন রকমের DIY করে ওই পায়রার যে মার্ডারের সিকোয়েন্সটা ছিল সেটা আমরা শ্যুট করে নিই। নেক্সট আমরা ফেসে যাই হচ্ছে বনির টাইমে, যখন গলা কাটা সিনটা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে প্রস্থেটিক করা হবে, কে করবে, কে এই রিস্কটা নেবে, এইটার জন্য শ্যুট আরো ডিলে হচ্ছে। সেট রেডি, কিন্তু আমরা এগোতে পারছি না, কারণ এই ভয়গুলো কোথাও রয়ে যাচ্ছে। সেই সময় আমাদের খুব হেল্প করেছিল সীমাদি। উনি বললেন যে যদি রিসোর্স জোগাড় করা যেতে পারে তাহলে উনি ট্রাই করতে পারে। আমাদের 2-3 দিন তো আগে ওটাকে ট্রাই করতেই সময় লেগে গেছে, সবকিছু রেডি, এমনিই ডিলে হচ্ছে, তারপরে আরো 2-3 দিন ডিলে হচ্ছিল ওই ব্যাপারটা, প্রস্থেটিক ব্যাপারটার জন্য, যে এটা পারফেক্ট কি করে করা যায়। প্রস্থেটিক মেকআপ আমাকে খুবই এফেক্ট করেছিল আমার শরীরে। একটি দৃশ্যতে রয়েছে যেখানে আমি মেকআপ করছি এবং আমার যে কো অ্যাক্টর সায়নদা ও পিছন থেকে এসে গলাটা কাটছে। আমার কাছে খুব ডেঞ্জারাস শট ছিল, কারণ ফাইনাল টেক না গেলে এটা আমার পক্ষে এবং টিমের কাছে খুবই ভয়ঙ্কর হতো, কারণ ওটা প্রস্থেটিক মেকআপের ওপর ছিল। ওটা আবার আমাদেরকে রিটেক করা আমাদের পক্ষে খুব টাফ ছিল। প্রথম যেদিন শ্যুট হয়েছিল, যেদিনকে আমার মেকআপ হয়েছিল, সেদিন শটটা ঠিকঠাক যায়নি এবং আমার গলায় পুরো স্পট পড়ে গেছিল, আমার গলায় প্রচন্ড লেগেছিল এবং সেইটি মানে ওই ব্যথা নিয়ে, ওই দাগ নিয়ে পরের দিনকে আমাকে সেম প্লেসে মেকআপ করতে হয় এবং ওই ব্যথা নিয়ে, ওই দাগ নিয়েই আমাকে শটটা দিতে হয়। তো ওটা আমার পক্ষে একটু টাফই ছিল। তুই হাওয়া ছাড়া বলতে চাপ চাপ মোটামুটি 3 দিন 4 দিন ভোরে লাগবে। খুব জ্বলছে বিশ্বাস করো, আর ব্যথা হয়ে রয়েছে রীতিমতো গলাটা। তুই কে ঠিক করতে নিয়ে আয়, টিফিন নিয়ে আয়, পড়া। সালটা ওখানে আছে। শুটিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়তো সামনে থেকে আমরা লুকিয়ে দিতে পারি, কিন্তু আয়না সামনে থাকলে বা সেটে আয়না কোথাও ইনক্লুড আছে, ফ্রেমের মধ্যে আয়না আছে, তো সেখানে একটু 19-20 হয়ে গেলে জিনিসটা খারাপের দিকে চলে যায়। তো আমরা অনেকটা দেখে ব্যালেন্স করে কি না এই শট হবে, এই রকম ভাবে হবে, তো আমরা ফিক্সড হয়ে যাই ওখানে। যে প্রস্থেটিকের পুরো ব্যাপারটার দায়িত্বে আমি ছিলাম, সবকিছুই ঠিক চলছিল, হঠাৎ করে মানে জাস্ট একটা জায়গায় মানে আমি কোথা দিয়ে ফ্রেমে চলে আসি এটা আমি নিজেও বুঝতে পারি না। পরের দিন সঙ্গে সঙ্গে এডিটে বসে ওটা কাটানো যায় না, মানে এমন জায়গা থেকে আমি আসি ফ্রেমের মধ্যে, ইম্পসিবল হয়ে পড়ে ওটাকে কাটানো। তো সেই জন্য আবার পুরো জিনিসটাকে সেকেন্ড দিন রিক্রিয়েট করতে হয়। বিশাল হেক্টিক ব্যাপার ছিল ওই পুরো বিবির এই শ্যুটটা নামানোটা, কারণ ওটাতেই বলতে গেলে আমাদের মোটামুটি 15 থেকে 20 দিন বেরিয়ে যায় ওই জিনিসটা দাঁড় করানোর জন্য। মাইকেলের শ্যুটের টাইমটা আমরা ওই জায়গাটাকে আবার সাজিয়ে নিতে হবে। অরিত্রকে বলি কি, অরিত্র তো এরকম সিন আছে, সিনটা এরকম যে একটা বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই একটা বার কাউন্টার টাইপস কিছু একটা সেট লাগবে, তো ওটা অরিত্র তুই একটু দেখ যদি ব্যাপারটা ফিগার আউট করে দিস। এই চরিত্রটা যখন করছিলাম সেখানে খানিকটা টিপসি মাতালের অভিনয় ছিল, অনেকটা নিজের মধ্যে একটা গ্রিডি ব্যাপারটা শোকেস করা হচ্ছিল। অতটা অব্দি ঠিক ছিল, কিন্তু সব থেকে ডিফিকাল্ট যেটা ছিল, যখন আমি দুটো গ্লাস নিয়ে এদিকে ঘুরছি এবং আমার ওপর যে স্ট্যাব করা হচ্ছে, সেখানে একটা মানুষ স্ট্যাব হলে যে মুখের যে এক্সপ্রেশনটা, সে আচমকা তার বুকে একটা আঘাত করেছে, মানে হয় না যে চোখ ঠেলে বেরিয়ে আসছে, ঠিক আছে, সে মানে হতভাগ যে তার আচমকা তার উপর অ্যাটাক করা হয়েছে, ওই এক্সপ্রেশনটা আনা আমার কাছে প্রচণ্ড ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেটা হয়তো অনেক মানে কয়েকটা শটও লেগেছিল সেটাকে আনার জন্য, যে তারপর সেখান থেকে ডিরেক্টর সারণ্য এবং পাশাপাশি টিমে সেটাকে এক্সিকিউট করে একটা জায়গায় নিয়ে এসেছে এবং আমিও তারপরে প্রচণ্ডভাবে সাহস পেয়েছিলাম এবং স্যাটিসফাই হয়েছিলাম যে হ্যাঁ, কোথাও গিয়ে জিনিসটা আমি দাঁড় করাতে পেরেছি। হ্যালুসিনেশন রুমটা ন্যান্দা যেরকম ব্রিফ করেছিল আমাকে, যে পুরো একদম ডার্ক ঘর, সেখানে 3 জন ক্যারেক্টার আছে, তার সাথে মেন ক্যারেক্টার বসে আছে, টেবিলের ওপর কার্ড, ওটা পুরোটাই ড্রিম সিকোয়েন্স, পুরোটাই একটা স্বপ্ন মনে হবে যেন। এরকম একটা পার্টিকুলার শট আছে যেটা সিনেমা দেখলে বোঝা যায় কি একটা মেন যে সাবজেক্ট যে বসে আছে এক্কা, তার 360 ঘুরে সামনে ক্যারেক্টাররা চলে আসে। আমরা সেই দিক থেকে সেফ যে আমরা করতে পেরেছি, আমরা এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছিলাম যেখানে মনে হবে যে একটা মানুষ ভাবছে, এটা হ্যালুসিনেট করছে, তার মাথায় বারবার গিয়ে এটা পুশ করছে, যেটা একদম বলবো যে ওয়ে টু কাট যেরকম হয়, একদম পরপর সেই জিনিসগুলোকে আমরা ফলো করে হ্যালুসিনেশন তৈরি করেছিলাম।
পোস্ট প্রোডাকশনে এডিট চলছিল, তারপর যে বিষয়টা আমার দায়িত্বে এসে পড়লো যে সাউন্ডের দায়িত্বটা, যেটা আমার এখনো মনে আছে যে চেষ্টা করেছিলাম যে প্রথম হচ্ছে যখন একদম যে সাউন্ডগুলো ইউজ হয়েছে সেইগুলো দিয়ে যদি কাজ করা যায়, ভাবলাম যে আগে নিজে একটা সাউন্ড বানাই নিজেদের ঘরে বসেই, তারপর ওই ডেমোটা নিয়ে যদি একটা স্টুডিওতে যাই তাহলে সেটা খুব হেল্পফুল হবে। কিছু কিছু জায়গায় মিউজিক মূলত ধরে রেখেছে, অভিনয়ের সাথে মিউজিকটাও তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বেসিক্যালি থ্রিলার সিচুয়েশনকে বিল্ড আপ দিতে গেলে শুধু তো অভিনয়টা সবকিছু করে দিতে পারে না, তার সাথে ক্যামেরা অ্যাঙ্গেল এবং তার সাথে সাথে মিউজিক কিভাবে ওই স্পাইন চিলিং এক্সপিরিয়েন্সটা দিতে পারে বা এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্সটা কিভাবে দিতে পারে, এটা কিন্তু মিউজিকের দায়িত্ব। মানে থ্রিলারকে থ্রিলার করে তোলে কিন্তু অনেকটা শতাংশে মিউজিক। এই সাসপেন্স বা এই রকমের সিনেমায় সাউন্ডটা প্রচণ্ড ভাইটাল একটা পার্ট। ভিজুয়াল তো আছেই, কিন্তু ভিজুয়ালের সাথে সাউন্ডটাও লাগে, যাতে এই সাসপেন্সটাকে হোল্ড করে রাখা, সাসপেন্সটাকে ডেভেলপ করানো, বা একটা মার্ডারের পর যে সাইলেন্সটা আসছে, সাইলেন্সের পর যে বিশেষ করে হ্যালুসিনেশন রুমের যে সাউন্ডটা আকাশ এখানে দিয়েছে, এক একটা ক্যারেক্টারের এক এক রকম সাউন্ড, যেটা মেন আমাদের বলেছিল নেন্দা, যে প্রতিটা ক্যারেক্টারের চরিত্র আলাদা, প্রতিটা ক্যারেক্টারের সাউন্ড আলাদা। ওটা বেস্ট ফ্যান্টাসি ফিল্ম, ওটা বেস্ট ওয়েব সিরিজ, ওটা বেস্ট অ্যাক্ট। কি স্ক্রিপ্টটা শুনেই ভোট করবে নাকি? টোনটা ঠিকই আছে, ওই একটু বাইরে আসবেন, একটু বাইরে আসবেন। আচ্ছা তাড়াতাড়ি বল। রেডি? Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। মানে আমি শ্বাসটা ওকে 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 দিয়ে তারপর যখন গলাটা কাটছে, গলা কাটলে কিন্তু এরকম আওয়াজ হয়। আরেকজন করেছিল হচ্ছে ওই কোকড়ানো তো সব নিয়ে আমি একদিন গেলাম সৌনকদার বাড়ি স্টুডিওতে, গিয়ে সৌনকদা পুরো বিষয়টা শুনলো, সারানোর কিছু মতামত দিল, কারণ ও যেভাবে ভেবেছে ব্যাপারটাকে, সুমন্তদাও কিছু ইনপুটস দিল। তো সবার মতামত নিয়ে আমরা মোটামুটি একটা কাজ শুরু করলাম। ওই সামনে একটা সিন আছে, মানে বলতে গেলে ইন্ট্রোডাকশন বললে খুব একটা ভুল হবে না। তো সেই জায়গাটায় বলা হয় যে একদম কোনো ভয়েস ওভার আর্টিস্টকে দিয়ে সেই জায়গাটায় কিছু একটা ওই ন্যারেশন টাইপ বলানো হবে। আমাদের যে অ্যাক্ট্রেস সে থিয়েটার জগতের সাথে যুক্ত কিছুটা, তো সেইখানে একজনকে পাওয়া গেল রাজাদা বলে। আমরা একটা অ্যাপ্রোচ এমনি রেখেছিলাম যে আপনার বিজি শিডিউল থেকে একটুখানি সময় বের করে যদি আমাদের একটু ওই 2-4 লাইন বললো, ঠিক আছে। উনি অনেকটা হেল্প করেছিলেন আমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাকভাবে ওটা হয়ে যায়। সাউন্ডের কাজ শেষ, ভিডিও এডিটিং শেষ, যেটা পড়ে থাকে পোস্টার। আমাদের মানে মেইন চরিত্র যে সায়ন, জন্টি আর সম্রাট, এদের দুজনের তত্ত্বাবধানে আমরা কিছু ওই শর্ট ফিল্মের শেষে যে পোস্টারটা দেখতে পাই সেটা, এবং আগে ওই থাম্বনেল ট্রেলারে যেগুলো ইউজ হয়েছে ওগুলো আমরা করে থাকি। সেই সময় ভাবি চলো এবার একটা প্রেজেন্টেবল জিনিস তৈরি হয়েছে, এইটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তেই পারি। কল্পতরুর গোলক ধাঁধায় এইটুকুই আছে। স্টার্টিংটা একদম বেস্ট। এটা করে নাও গোলক বেশ বাক্স চা সমুদ্রে ফেলে দেয়। এক দারুণ ভোরের নিষেধ পাখি, মেলায় বক্র মেলায় চক্র। এরকম তো হয় না, মানে ওটা চুরি ঢুকিয়ে দিল পেটে। এক্কা কেন লোকে দেখবে সেটা যদি বড় প্রশ্ন হয়, সেটার জন্য এক্কা দেখাই উচিত। এক্কা অবশ্যই দেখুন, ইউটিউবে ইঙ্কিং আর্কেটের অফিসিয়াল পেজে এক্কা অ্যাভেলেবেল রয়েছে। বেশ অনেকদিন হয়ে গেল এক্কা চলে এসছে। ছোটখাটো থ্রিলার, যারা দেখেননি এটা, মানে এখনো হয়তো অনেকেই দেখেননি, বা যারা দেখেছেন আপনারা একবার গিয়ে এটা ইউটিউবে ভিজিট করতেই পারেন। আমাদের চ্যানেল নাম হচ্ছে ইঙ্কিং আর্কেট প্রোডাকশন, সার্চ করলে আপনারা পাবেন।
সেখানে গিয়ে সেই শর্ট ফিল্মটা দেখতেই পান। একটাই শর্ট ফিল্ম রয়েছে আপাতত। প্লিজ দেখুন ভাই, কি করছেন? অনেক দিনের খাটনি ছিল, একটু দেখে নিন, একটু ভালো করে দেখে নিন, তারপর বলুন কেমন লাগলো। ভালো লাগলে বলুন, খারাপ লাগলে বলুন, ডিসলাইক করতে হলে করুন, লাইক করতে হলে করুন, কিন্তু দেখুন। দেখুন এই কাজ মফস্বলে বারবার হয় না। শুধু দর্শকের নিজেদের স্যাটিসফ্যাকশন তো আছে, বাট দর্শকদের স্যাটিসফ্যাকশন একটা বড় বিষয়। তো আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ দেখুন এক্কা এবং বার্তা দিন কেমন লাগলো।